তো আজকে অনেকের হয়তো প্রথম ক্লাস, তো আজকে আমাদের থার্ড ক্লাস হচ্ছে। তোমাদের গ্রুপ ডেসক্রিপশনে প্রিভিয়াস ক্লাসেসগুলো দেওয়া আছে। গ্রুপ ডেসক্রিপশন থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসেসগুলো দেখে নিও যারা যারা আজকে প্রথম ক্লাস করছো। আমাদের যে উইকলি ফুল মক টেস্টের কথা বলেছি, এই দিন দুটোকে তোমরা একটু লিখে নাও। তোমাদের উইকলি মক টেস্ট হবে হচ্ছে মানডে আর হবে ফ্রাইডে, ঠিক আছে? সোমবার আর শুক্রবার, সোমবার আর শুক্রবার তোমাদের সপ্তাহে দুটো মক টেস্ট হবে, ঠিক আছে? আগামী সোমবারে, আজকে কি বার? শনিবার। আগামী সোমবারে তোমরা একটা টেস্ট পাবে, আবার শুক্রবারে পাবে, ঠিক আছে? যদি আমি প্রথম প্রথম দেখি যে আমার খাতা দেখে উঠতে পারছি না, তাহলে একটা করব, হ্যাঁ। আর যদি দেখি না খাতা দেখা হয়ে যাচ্ছে, তো দুটোই থাকবে, ঠিক আছে? চলো, তাহলে গতদিন আমরা কি শিখেছিলাম একটু বলো। স্যার গতদিন টেন্স শেখাচ্ছিলেন, টেন্স শেখাচ্ছি। ট্রান্সলেশন করেছিলেন। ঠিক, গত ক্লাসে আমরা টেন্স শিখেছিলাম এবং টেন্সের পর তোমাদের কিছু এক্সারসাইজ করতে দেওয়া ছিল, তাই না? হ্যাঁ স্যার। টেন্সের থেকে কিছু এক্সারসাইজ ছিল, সেগুলো সবাই করেছো? হ্যাঁ স্যার। একেবারে বাচ্চাদের জিনিস দিয়েছিলাম কিন্তু এক্সারসাইজের মধ্যে, হ্যাঁ? হ্যাঁ স্যার। ঠিক। সো ওইটা আমাকে একবার পাঠাবে, আমি একবার দেখব কি দি কি লিখলে। আর এই লেখাগুলোকে পার্সোনালি পাঠাবে না, যেটা সকলের জন্য থাকছে সেটা তোমাদের যেটা আর কি যে করা হয়েছে, মানে কপি চেক বলে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে না, ওই কপি চেকের গ্রুপে ওটা পাঠাবে। আমি আজকে ওই দুটো গ্রুপেরই লিংক তোমাদের গ্রুপে দিয়ে দেব। যারা যারা জয়েন করনি তারা তারা ওই গ্রুপটাতে জয়েন করে যাবে। আমি জয়েন নেই যেমন। স্যার পাইনি, গ্রুপে লিংক পাইনি। আমি গ্রুপ দিয়ে দেব, জয়েন করে নেবে। স্যার আমিও পাইনি। হ্যাঁ ঠিক আছে, আজকে দিয়ে দেব আমি ক্লাসের শেষে। আর আমিও পাইনি স্যার। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, ওখানে তোমরা জয়েন করে নেবে। আর আর কি যেন বলতে যাচ্ছিলাম, তো মোটামুটি পুজো তো তাহলে মক টেস্টের খাতাগুলো কি ওই গ্রুপেই দেব? হ্যাঁ, মক টেস্টের খাতাগুলো গ্রুপেই দেবে। পুজোগুলো সব ঠিকঠাক কাটলো সবার? হ্যাঁ স্যার। কালী পুজো ভাইফোঁটা, আবার তো সামনে আবার পুজো আছে। 30 তারিখে বোধহয় জগদ্ধাত্রী পূজা, তাই না? হ্যাঁ স্যার। জগদ্ধাত্রী পূজা আমাদের নদিয়াতে কৃষ্ণনগরে খুব ভালো হয়। নদিয়াতে আমাদের কৃষ্ণনগরের থেকে কেউ আছো নাকি? হ্যাঁ স্যার আছি। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোটা খুবই বিখ্যাত। আচ্ছা, মক টেস্ট স্যার চন্দননগরের জগদ্ধাত্রী বিখ্যাত। হ্যাঁ স্যার চন্দননগরের চন্দননগরে স্যার জগদ্ধাত্রী পুজো চলছে। হ্যাঁ, চন্দননগরও মানে শুরু হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, ওখানে 4-5 দিন ধরে। হ্যাঁ স্যার। ঠিক ঠিক ঠিক। চন্দননগর থেকে আছো স্যার? কেউ? স্যার চন্দননগরের কাছে আমি। আচ্ছা আচ্ছা, বেশ। চন্দননগরের পুজোটাতে আমার কখনো যাওয়া হয়নি, তো একবার ভেবেছি যাব। তো দেখো, মক টেস্টে যেটা করবে, সবার প্রথমে না নিজের নামটা লিখবে একদম খাতার উপরে, নিজের নামটা আর পাশে ফোন নাম্বারটা লিখে দেবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে নামটা কি আসলে, নাহলে তো আমি তো নাম বুঝতে পারবো না। নামটা পাশে ফোন নাম্বারটা লিখে দেবে আনসার শিটে, ব্যাস, তারপর লেখা শুরু করবে। আচ্ছা, আজকে হ্যাঁ বলো বলো, আর কার কি কথা আছে বলো। বলছিলাম, আপনি 250 টাকা বলেছিলেন প্রথমে স্টাডি ম্যাটেরিয়ালস এর জন্য, হ্যাঁ, তারপরে আপনি আজকে লিখেছেন সম্ভবত 100 টাকা। ব্যাপারটা কি বুঝতে পারছি না আমি। ব্যাপারটা বুঝতে পারছো না? হ্যাঁ, ভালো করে না। শোনো। যারা আমার থেকে শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়াল নিয়েছে, তাদের জন্য স্টাডি ম্যাটেরিয়ালটার প্রাইস হচ্ছে 250 রুপিস, ওকে? আর যারা আমার কাছে ক্লাস নেবে, হ্যাঁ, মানে আমার কাছে এখানে পড়ছে, তোমরা যেমন পড়ছো, তাদের মান্থলি ফিজ হচ্ছে 300 টাকা, ঠিক? তাহলে তারা যখন 300 টাকা মান্থলি ফিজ দিল, তাই তাদের জন্য স্টাডি ম্যাটেরিয়ালের জন্য মাত্র আর 100 টাকা আমি নেব, বুঝতে পারলে? ওকে স্যার। এবার তোমাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকো
যে 250 রুপিস দিয়ে অলরেডি স্টাডি ম্যাটেরিয়ালটা নিয়ে নিয়েছো এবং ব্যাচেও জয়েন করেছো, তাহলে তোমরা আর কত টাকা আমাকে দিলে 400 টাকা হবে? 150 রুপিস। তাহলে আর 150 রুপিস তোমাদের দেওয়া লাগবে। বোঝা গেল কথাটা কি? ওকে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, স্যার প্রত্যেক মাসে কি দিতে হবে 100 টাকা? প্রত্যেক মাসে কি 100 টাকা? না না, প্রত্যেক মাসে স্টাডি না এই ম্যাটেরিয়াল মাসে? ফর ওয়ান টাইম, আর ও আচ্ছা, মান্থলি মানে ফিজটা একদম মাসে মাসে। হ্যাঁ ওকে, ঠিক আছে, 100 টাকাটা হয় ওয়ান টাইম। হ্যাঁ 100 টাকাটা ওয়ান টাইম, ঠিক। ওকে, চলো 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 চলো, ঠিক। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ, আচ্ছা একটা জিনিসের মনে মনে ভাবছিলাম যে একজন টিচারকে, হ্যাঁ, বেতন দেওয়ার সময় হলে সকলের জন্য একটু কেমন কেমন লাগে, কিন্তু আসলে এটা লাগা উচিত কিনা, এটা লাগা উচিত না। টিচারকে মাইনে দিতে হবে, তা না হলে টিচারের মধ্যে স্ফূর্তি থাকবে না, ক্লাসেও স্ফূর্তি আর থাকবে না। ওকে, বেশ, চলো আজকে আমি তোমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস শেখাতে চাই। এই জিনিসটা আমি এখনই শেখাতাম না, যদিও কিছুদিন পরে শেখাতাম, তবুও ওই একটা গ্রুপে তোমাদের মধ্যে ডিসকাশন দেখছিলাম কি গুড অ্যাট আর ইন ব্যাপারটা নিয়ে, তাই না? গুড অ্যাট আর গুড ইন। এই জন্য আমি ভেবেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সম্পর্কে আমাদের একটু সেন্স থাকা দরকার আছে। সেই সেন্স থেকে আজকের ক্লাসটাকে আমরা ডেডিকেট করব অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে নিয়ে। অর্থাৎ একই শব্দের সঙ্গে যখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রেপোজিশন ইউজ করি, তখন তার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারলে? শব্দ একই আছে, কিন্তু প্রেপোজিশনটা চেঞ্জ হলেই তার মিনিংটা আলাদা হয়ে যায়। সো খুব খুব ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে। সবাই খাতা পেন নিয়ে বসেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুন্দর করে খাতায় নোট করবে। আমি এক্সাম্পল সহ তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটাকে করব, ওকে? এবং যেগুলো আমাদের রাইটিং স্কিলের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ওকে, বেশ। তো গুড অ্যাট ইন এই ব্যাপারটাকেই নিয়ে একবার ভাবো। দেখো, গুড অ্যাট এটার মানে কি? গুড অ্যাট মানে কোনো একটি স্কিলে কেউ যদি পারদর্শী হয়, ঠিক আছে, কোনো একটা অ্যাকশনে, কোনো একটা কাজে যদি কেউ পারদর্শী হয়, তাহলে আমরা গুড অ্যাট ইউজ করি। আর কোনো একটা ক্ষেত্রে যদি কেউ ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, ইন। যেমন একদম সহজ সরলভাবে যদি বলি, তাহলে এটা মাথায় রাখতে হবে যে গুড অ্যাট এনি স্কিল হতে পারে, কোনো দক্ষতা বা কোনো অ্যাক্টিভিটি, কোনো অ্যাক্টিভিটি এবং কোনো অ্যাকশন, এটাতে যখন কেউ স্কিলড হবে তখন তার জন্য আমরা গুড অ্যাট ইউজ করব। যেমন আমি বলতে পারি যে রাম ইজ গুড অ্যাট, রাম ইজ গুড অ্যাট ড্রয়িং। মনে করো যে রাম আঁকাতে খুব ভালো, রাম ইজ গুড অ্যাট ড্রয়িং, হয়ে গেল। কিন্তু যদি কোনো এরিয়াতে কেউ ভালো হয়, যেমন গুড ইন, গুড ইন কোথায় ব্যবহার করব? গুড ইন এনি সাবজেক্ট হতে পারে, কোনো সাবজেক্ট ম্যাটার হতে পারে, তারপরে ফিল্ড হতে পারে, হ্যাঁ, বা কোনো এনভায়রনমেন্ট হতে পারে, ঠিক আছে, এনভায়রনমেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে না আমরা ইন ইউজ করব। যেমন আমি বললাম কি যে রাম ইজ গুড ইন সায়েন্স, রাম বিজ্ঞানে খুব ভালো। বুঝতে পারছো? এবার এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে গুড অ্যাট ব্যবহার করো, বলেছিলাম না? গুড অ্যাট ম্যাথমেটিক্স বলেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জায়গাটায় ব্যাপারটা যেটা হয়, এই যে যে গুড অ্যাট, এটা যতগুলো এক্সামিনেশনসে প্রিভিয়াসলি এসছে, সমস্ত জায়গায় গুড ইন ম্যাথমেটিক্স আসেনি, গুড অ্যাট ম্যাথমেটিক্সই এসছে। এই জন্য আমি বলেছিলাম যে ইন্টারনেটকে দেখো, সব ঠিক আছে, কিন্তু ইন্টারনেটকে সবসময় ইউজ করবে না। গুড অ্যাট ম্যাথমেটিক্স এইটা কিন্তু এক্সামিনারের যেটা চয়েস, যেটা আনসার, কারেক্ট আনসার, সেটা কিন্তু এটা। ওকে, সো যখন অঙ্কে ভালো কাউকে বলা হচ্ছে, সো গুড অ্যাট ইউজ করো। বুঝতে পারছো? কারণ এইখানে ম্যাথামেটিক্স মিনস শুধুমাত্র যে একটা সাবজেক্ট টপিক তা নয়, এর মানে দাঁড়ায় ক্যালকুলেশন। হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স মিনস
সে সে খুব ভালো ক্যালকুলেটিভ আর কি, হ্যাঁ, তার ক্যালকুলেশন পাওয়ারটা খুব ভালো, এরকম একটা ব্যাপার। আর যদি কোনো একদম মানে স্পেসিফিক, হিসেবে ভালো। হ্যাঁ, কোনো সাবজেক্ট বলে, হ্যাঁ, তাহলে ইন ইউজ করো। ওকে, যে কোনো ফিল্ডে মনে করো যে কেউ ক্লাসে খুব ভালো পারফরমেন্স করে, তাহলে কি বলবা? হি ইজ গুড ইন ক্লাস, অর্থাৎ ক্লাসের মধ্যে সে খুব ভালো পারফর্ম করে। কোনো একটা এরিয়া, কোনো একটা ফিল্ডে কেউ যদি ভালো করে, তার জন্য গুড ইন, অর্থাৎ ইন একটা গ্রেটার সেন্স দেয় আমাদের, আর অ্যাট একটা স্মলার সেন্স দেয় আমাদের, ঠিক আছে? ওকে, বাট ম্যাথমেটিক্স থাকলে সবসময় অ্যাট ইউজ করো, কারণ এটা এক্সামিনার কিন্তু এটাই রাইট আনসার নেয়। চলো, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি স্ট্যাটিস্টিক্স হয় তাহলে আমরা কি করব, এই ম্যাথমেটিক্সের মতো? হ্যাঁ, ম্যাথমেটিক্সের মতন। দেখো এর মিনিং কি আছে, ওয়ান লাইনার কোয়েশ্চেনের ক্ষেত্রে এটাই হচ্ছে একটা ব্যাপার দাঁড়ায়। স্ট্যাটিস্টিক্সটা যদি একটা সাবজেক্ট হয়, হ্যাঁ, তাহলে তুমি হ্যাঁ ইন ইউজ করবা, হি ইজ গুড ইন স্ট্যাটিস্টিক্স। ওকে, কিন্তু এই হ্যাঁ স্ট্যাটিস্টিক্স মিন্স যখন কোনো ডেটাস, হ্যাঁ, যখন কোনো ডেটা হয়, হ্যাঁ মানে কোনো একটা তথ্য, কোনো একটা রেকর্ডস, হ্যাঁ সেই ক্ষেত্রে অ্যাট ইউজ করবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, যখন আমি বলছি যে হি ইজ গুড অ্যাট স্ট্যাটিস্টিক্স, এর মানে হলো যে পরিসংখ্যান নেওয়ার যে গুণ বা দক্ষতা কৌশল, সেটাতে সে ভালো। ওকে, অর্থাৎ কোনো স্কিলে যদি কেউ কোনো পারদর্শী হয়, কারো কোনো অ্যাকশনে যদি কেউ কোনো পারদর্শী হয়, যেমন বলতে পারি যে হি ইজ গুড অ্যাট ডান্সিং, অর্থাৎ সে নাচের অ্যাক্টিভিটিতে সে খুব পারদর্শী, ভালো। ওকে, চলো, আবার যদি বলি হি ইজ গুড ইন থিয়েটার, এর মানে কি? হি ইজ গুড ইন থিয়েটার, তার মানে সে থিয়েটারের মঞ্চে খুব ভালো পারফর্ম করে, মানে যে কোনো অ্যাক্টে বা যে কোনো ক্যারেক্টারিস্টিক তাকে দিলে তাকে মানিয়ে যায়। ওকে, বেশ, চল তাহলে তোমরা এক কাজ করো, খাতার মধ্যে হেডিং লাগাও, খাতার মধ্যে হেডিং লাগাও অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আচ্ছা তার আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যখন করছি, তো তার আগে আমাদের ধারণা থাকা উচিত প্রেপোজিশন কি, বলো দেখি, হোয়াট ইজ প্রেপোজিশন? হোয়াট ইজ প্রেপোজিশন? যে স্যার ভার্বের সাথে প্রেপোজিশন নাউনের মানে সম্পর্ক স্যার তৈরি। যেটা কোনো বস্তুর স্যার অবস্থান বা জায়গা বোঝায়। স্যার ভার্বের সাথে নাউনের সম্পর্ক ক্রিয়েট করে। দুটো ভার্বের ওয়ার্ডের সাথে, মধ্যে রিলেশন তৈরি করে। স্যার আচ্ছা, নাউনের আগে নাউনের আগে বসে বাক্যের অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে কি বলো কানেকশন তৈরি করে বা রিলেশনশিপ তৈরি করে। আচ্ছা, স্যার বলবো? আর স্যার আর কি নাউন বা মনে হচ্ছে? প্রোনাউন দুটোরই পূর্বে বসে এবং ওয়ার্ডের সঙ্গে সম্বন্ধ করে। স্যার বলবো? হ্যাঁ বলো বলো, আমি সবার কথাই বলছি, শুনবো। হ্যাঁ বলছি প্রিপোজিশন হচ্ছে, প্রিপোজিশন আর যে দোজ ওয়ার্ডস যেটা হচ্ছে নাউন, প্রোনাউন, নাউন বা প্রোনাউনের আগে বসে এবং নাউন আর প্রোনাউনের সাথে আদার পার্ট অফ দ্য সেন্টেন্সের রিলেশন তৈরি করে। আচ্ছা, বেশ, একটা তথ্য পেলাম। তারপর আর কেউ? আর কেউ? স্যার ওইটাই স্যার প্রিপো প্রিপোজিশন একটা নাউন প্রোনাউন বা নাউন প্রোনাউন ইকুইভ্যালেন্ট যে কোনো একটা শব্দের পূর্বে বসে বাক্যের অন্যান্য যে শব্দগুলো থাকে সেই শব্দের সাথে একটা যোগ সাধন করে। আচ্ছা, স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার প্রি হচ্ছে পূর্বে এবং পজিশন হচ্ছে অবস্থান, যেটি বেশ, হচ্ছে নাম বাক্যে নাউন বা প্রোনাউনের হুম হুম, পূর্বে বসে সেই নাউন এবং প্রোনাউনের সঙ্গে ওই সেন্টেন্সের অন্যান্য শব্দের সঙ্গে যে একটা রিলেশন তৈরি করে সেটি হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, আর কেউ স্যার কিছু? অ্যাডজেক্টিভের আগেও তো স্যার বসে না? হ্যাঁ, অ্যাডজেক্টিভের আগেও বসে, বুঝলাম। তাহলে স্যার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ সবার সাথেই স্যার লিঙ্ক করে আর কি, সবাইকে ভার্বের সাথে। হুম, নাউন ইকুইভ্যালেন্ট যেটা হবে মানে নাউনের বেশ, জায়গায় যে এবার, বসবে তার হ্যাঁ আগে। খুব ভালো খুব ভালো, এবার আমরা শুনবো ব্যাপারটা কি, হ্যাঁ বুঝে নেবো, আজকেই ক্লিয়ার হয়ে যাবে এটা। দেখো,
preposition লেখো সবাই, preposition is a word, preposition is a word comes before a noun or pronoun, okay, এটা or sorry of নয় or, তাহলে preposition is a word comes before a noun or a pronoun and connect it with the other words in the sentence. কি বুঝলে? কি বুঝলে? Preposition is a word comes before a noun or pronoun and connects it with the other words in the sentence. অর্থাৎ একটা বাক্যের মধ্যে preposition একটা নাউনের আগে বসবে এবং সেই নাউনটিকে বাক্যের অন্যান্য শব্দের সাথে কানেক্ট করবে তাকে। এই যে আদার ওয়ার্ডস, এই আদার ওয়ার্ডস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আদার ওয়ার্ডস মানে কারা? এই আদার ওয়ার্ডস মানে না তিনটে জিনিস হতে পারে। তিনটে জিনিস কি কি? ভার্ব হতে পারে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হতে পারে, আর কি হতে পারে? ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যানাদার কোনো নাউন বা প্রোনাউন হতে পারে। বুঝতে পারলে কি বলেছি? অর্থাৎ প্রেপোজিশন একটা নাউনকে বাক্যে থাকা অন্য শব্দগুলির সাথে কানেক্ট করে। আর এই অন্য শব্দগুলোর মধ্যে কি কি হতে পারে? তিনটে জিনিস হতে পারে, হয় ভার্ব, না হলে অ্যাডজেক্টিভ, না হলে নাউন বা প্রোনাউন। ওকে, নাউন বা প্রোনাউনকে আলাদা করে দেখার দরকার নেই, কারণ যে নাউন সেই প্রোনাউন, ঠিক আছে? রামের জন্য হি ইউজ করবা, সীতার জন্য শি ইউজ করবা, ঠিক আছে? তার মানে নাউন যেখানে যেখানে কাজ করতে পারে, প্রোনাউন সেখানে সেখানে কাজ করতে পারে। তাহলে একটা প্রেপোজিশন একটা নাউনের আগে বসে ওই বাক্যে থাকা কোনো ভার্বের সাথে বা অ্যাডজেক্টিভের সাথে বা অন্য কোনো নাউন প্রোনাউনের সাথে কানেক্ট করে, এই হচ্ছে প্রেপোজিশন। ওকে, খেয়াল করো, আমরা তিনটে এক্সাম্পল লিখে তাহলে বোঝার চেষ্টা করি ব্যাপারটা কি হলো। আমি বললাম যে everything now depends on রাম। ভালো করে খেয়াল করো, রাম হচ্ছে নাউন, রামের আগে বসেছে অন, এই রামকে কার সঙ্গে কানেক্ট করে দিল? ডিপেন্ডস এর সাথে, অর্থাৎ ভার্বের সাথে নাউনটিকে কানেক্ট করে দিল। তাহলে ডিপেন্ডসটা কি ছিল এখানে? ডিপেন্ডসটা এখানে ছিল ভার্ব। ওকে, তারপর অ্যাডজেক্টিভের সাথে দেখো, তুমি বললে যে আই প্রেফার টি টু কফি। আই প্রেফার টি টু কফি, আমি চা বেশি পছন্দ করি কফির থেকে। অর্থাৎ এইখানে কফি ব্যাটাও নাউন ছিল, টিও নাউন ছিল, তার মানে নাউনের সঙ্গে নাউনের কানেকশন এখানে হয়ে গেল। বুঝতে পারছো? আই প্রেফার টি টু কফি। এবার আসো, এটাকে আরো এক্সাম্পল দিতে পারো, কি বলতে পারো? দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড, ফুল স্টপ দিতে পারো। এখানে কাউ এর সঙ্গে এই ফিল্ডকে কানেক্ট করলো ইন কথাটি। বুঝতে পারছো? আবার খেয়াল করো, অ্যাডজেক্টিভের সঙ্গে কখন করবে? যখন আমি বললাম যে ওই যে আমরা যে এক্সাম্পলটা দিয়ে শুরু করেছিলাম ওটা দিয়েই করো, যে রাম ইজ গুড অ্যাট ম্যাথ, অর্থাৎ রাম ম্যাথে খুব ভালো। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো অ্যাডজেক্টিভের সাথে নাউনের কানেকশন হয়েছে। তো প্রেপোজিশনের হচ্ছে এটাই কাজ। প্রেপোজিশন যে নাউনের আগে বসবে সেই নাউনটিকে বাক্যে থাকা কোনো ভার্বের সাথে বা কোনো অ্যাডজেক্টিভের সাথে বা কোনো নাউন প্রোনাউনের সঙ্গে কানেক্ট করবে। দ্যাটস অল। ক্লিয়ার হচ্ছে সবার?
ওকে, হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। চলো, তাহলে এবার তোমরা খাতায় হেডিং Yes, sir. লাগিয়েছিলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। চলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন করছি। সবার প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাবাইড বাই, অ্যাবাইড কে দেখব, ABIDE, অ্যাবাইড, অ্যাবাইড কে দেখব। 1 নম্বর, যখন আমরা বলছি যে অ্যাবাইড বাই, তো অ্যাবাইড বাই এর মানে কি? অ্যাবাইড বাই এর মানে হচ্ছে অবে, মানে মান্য করা। বাংলাতে কি বলবো? বাংলাতে বলবো যে মান্য করা। তাহলে সেন্টেন্সে ইউজ করো, যে আমি বললাম যে উই মাস্ট অ্যাবাইড বাই, উই মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই রুলসগুলোকে মান্য করা উচিত, আইন কানুন মেনে চলা উচিত। হয়ে গেল। যখনই তুমি অ্যাবাইডের সঙ্গে আরেকটা প্রেপোজিশন যাবে উইথ, অ্যাবাইড উইথ যখন করবে তখন তার মানে হচ্ছে কারো সঙ্গে থাকা। অ্যাবাইড উইথ মানে কি? কারো সঙ্গে থাকা। অর্থাৎ খেয়াল করো, অ্যাবাইড এর সাথে যদি উইথ ইউজ করো, তো অ্যাবাইড উইথ মানে হচ্ছে স্টে উইথ। অ্যাবাইড উইথ মানে কি? অ্যাবাইড উইথ মানে হচ্ছে স্টে উইথ, মানে কারো সাথে, কারো সাথে থাকা। ওকে, যেমন একটা এক্সাম্পল বলি যে হি অ্যাবাইডস, হি অ্যাবাইডস উইথ হিজ আঙ্কেল, সে তার কাকার সঙ্গে থাকে। বুঝতে পারছো? স্টে উইথ। আবার যখন এই অ্যাবাইডের সাথে আরেকটা প্রেপোজিশন যায় ইন, সেই ইন মানে লিভ হবে, কিন্তু বাস করা হয়ে যাবে, লিভ ইন। অর্থাৎ অ্যাবাইড ইন যখন তুমি বলছো তার মানে হচ্ছে লিভ ইন, বসবাস করা। লিভ ইন এটার মানে হয়ে যাবে বসবাস করা। ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল লেখো, যেমন বললাম যে মাই আঙ্কেল, মাই আঙ্কেল, মাই আঙ্কেল অ্যাবাইডস ইন দিল্লি, অর্থাৎ আমার কাকা দিল্লিতে থাকেন। বুঝে গেল? তাহলে একই অ্যাবাইড, অ্যাবাইড বাই মানে মান্য করা, অবে করা, অ্যাবাইড উইথ মানে কারো সঙ্গে থাকা, আর অ্যাবাইড ইন মানে লিভ ইন, বসবাস করা। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। বেশ। এবার ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে এই ধরনের শব্দ যখন আমরা আমাদের রাইটিংস এর মধ্যে ইউজ করব, হ্যাঁ, তখন আমাদের লেখার মানটা অনেক বেশি বাড়বে। ওকে, এবার এখানে একটা ভয়ও আছে। এখানে একটা ভয় কেমন? যদি কিনা এক্সপার্ট হ্যান্ডে আমাদের খাতাটা না পড়ে তাহলে কিন্তু আর বিপদ হয়ে যাবে। তবে এটুকুন তোমরা নিশ্চিত থাকো, পিএসসি যে সমস্ত এক্সামিনারকে চুজ করে তারা হাইলি হাইলি কোয়ালিফাইড। ওকে, খুবই কোয়ালিফাইড। এই কারণে তোমাদের লেখার মধ্যে যদি একটু কিছু পরিবর্তন আনা যায় না, খুশি হয়ে যাবে। একজন এক্সামিনার যখন খাতা দেখেন, হ্যাঁ, সমগ্র খাতা সেইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা কোনোদিনই সম্ভব নয়, কিন্তু ওই খাতার মধ্যে 2-4 লাইন পড়লে যদি কিছু আলাদা কিছু একটা, কোনো ইন্টারেস্টিং কিছু একটা পাওয়া যায় না, একবার যদি এক্সামিনারের মানে কোনো বিষয়টা যদি ভালো লেগে যায় তাহলে আর মার্ক নিয়ে কোনো চাপ নেই, প্রচুর মার্ক পাওয়া যায়। ওকে, সো তোমরা এবার বলো দেখি, যে আজকে মূলত আমি ট্রান্সলেশনই করাতে চেয়েছিলাম, হ্যাঁ, কারণ ট্রান্সলেশনটাকে আমাদের দ্রুত দ্রুত শেষ করে ফেলতে হবে, শিখতে হবে। শেষ করা তো ঠিক হবে না, শিখতে হবে। তা না হলে আমি না রিপোর্ট, না প্রেসিস, না কোনো কিছুই করাতে পারবো। বুঝতে পারছো? কারণ আমি এখানে তোমাদের যা কিছু টপিক কমপ্লিট করাবো সব ট্রান্সলেশন মোডেই নিয়ে যাব। অর্থাৎ আমি যদি এখানে একটা ইংলিশ রিপোর্টও তোমাদেরকে লেখাই তাও সেটাকে ট্রান্সলেশন মোডেই নেব। অর্থাৎ একটা রিপোর্টের প্রথমে বাংলা করব, তারপর সেটাকে তোমাদের ট্রান্সলেট করতে হবে। এতে কি লাভটা হবে? এতে পরীক্ষাতে যদি আমার কোনো টপিক কমন নাও আসে তবুও যাতে আমি নিজের মতন করে লিখে আসতে পারি। আর সাথে সাথে আমাদের যেহেতু বাংলারও ওই 50 মার্কের পার্টটা রয়েছে, ওটাও ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে।
চলো অ্যাবাইড আমরা দেখলাম, তারপর চলো নেক্সট একটা ওয়ার্ড দেখো, দ্যাট ইজ এগ্রি, AGREE, এগ্রি। এগ্রি মানে আমরা জানি যে এগ্রি করা, এগ্রি মানে এগ্রি করা, ব্যাস, সহমত বাংলার হওয়া। দরকার নেই, সহমত জানানো, হওয়া। সহমত জানানো। হ্যাঁ চলো দেখো, যখন আমি এগ্রির সঙ্গে টু প্রেপোজিশন ইউজ করছি, এগ্রি টু, এগ্রি টু এর মানে দাঁড়ায় হচ্ছে কনসেন্ট। কনসেন্ট মানে আমরা বলতে পারি যে রাজি হওয়া, রাজি হওয়া। ওকে, এগ্রির সাথে টু ইউজ করলে মানে দাঁড়ায় কি, কনসেন্ট, এর মানে হয় রাজি হওয়া। অর্থাৎ একটা এক্সাম্পল দেখো, আমি বললাম যে I agreed to their proposal, অর্থাৎ আমি তাদের প্রপোজালে কনসেন্ট দিয়েছিলাম, রাজি হয়েছিলাম। ওকে, তাহলে এগ্রি টু দ্য প্রপোজাল। তারপরে আসো, এগ্রির সাথে উইথ ইউজ করব, অর্থাৎ কারো মতামত যদি আমার মতামতের সঙ্গে মিশে যায় তখন আমি তার সাথে এগ্রি উইথ হব। বুঝতে পারছো? মানে পার্সন টু পার্সন, তোমার মতের সঙ্গে আমার মত মিলে গেছে তো আমি এগ্রি উইথ ইউ। তাহলে 2 নম্বর হচ্ছে এগ্রির সাথে উইথ, এগ্রি উইথ। এগ্রি উইথ, এগ্রি উইথ মানে কি? এগ্রি উইথ মানে হচ্ছে হ্যাভিং সেম অপিনিয়ন, সেম অপিনিয়ন। ওকে, অর্থাৎ আমাদের উভয়েরই একই মতামত রয়েছে, তার মানে এগ্রি উইথ। ঠিক আছে, তার মানে একমত হওয়া, বাংলাতে লিখলে লিখো একমত হওয়া। তাহলে একমত হওয়া কোনো ব্যক্তির সাথেই হবে, তাই লিখো I agree with you, I agree with you, আমি তোমার সাথে সহমত। I agree with you মানে কি, আমি তোমার সাথে রাজি না আমি তোমার সাথে সহমত, কোনটা বলি আমরা বাংলাতে? আমি তোমার সাথে সহমত। সহমত হওয়া মানে একমত হওয়া, সাবাস। এগ্রির সাথে আমরা অন বা আপনও ইউজ করতে পারি, এগ্রি অন বা এগ্রি আপন, এই দুটোরই ইউজ আছে, একই ইউজ, এগ্রি অন, এগ্রি আপন। এর মানে কি? এর মানে হচ্ছে কোন একটা মনে করো যে কোন একটা ডিসিশন হয়েছে, হ্যাঁ, কোন একটা সিদ্ধান্ত হয়েছে, কোন একটা প্ল্যান হয়েছে, সেইটাতে আমাদের সম্মতি আছে। ওকে, সেই ক্ষেত্রে আমরা না এগ্রি অন বলবো। অর্থাৎ লেখো হ্যাভিং সেম ডিসিশন, সেম ডিসিশন, হ্যাভিং সেম ডিসিশন। এই ডিসিশন বানানটাকে তোমাদের কিন্তু স্পেলিং কারেকশনে দেয়, যে সমস্ত পরীক্ষাতে স্পেলিং কারেকশন আসে সেখানে ডিসিশন শব্দটিকে দেয়। ডিসিশন বানানটাকে একবার খেয়াল করো, DECISION, ডিসিশন। ওকে, তাহলে কোনো বিষয়ে একমত হওয়া, বাংলায় লিখে রাখো কোনো বিষয়ে, এই বাংলাটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি বাংলাটা লিখে দিচ্ছি, কোনো বিষয়ে একমত হওয়া। তাহলে কোনো ব্যক্তির সাথে যদি তুমি একমত হচ্ছ তাহলে কি ইউজ করছো? উইথ। উইথ। আর কোনো বিষয়ে তুমি একমত হচ্ছ তাহলে কি ইউজ করছো? অন বা আপন। অন বা আপন, ভেরি গুড। তাহলে লিখে রাখো, যে এক্সাম্পল লেখো যে উই এগ্রিড অন অর আপন, দুটোই একই মানে, উই এগ্রিড অন অর আপন দ্য প্ল্যান, অর্থাৎ যে প্ল্যানটা হয়েছে সেই প্ল্যানে আমরা সম্মত ছিলাম, সেই প্ল্যানে আমরা একমত ছিলাম। ওকে, গেল। চল, সুন্দর করে সবাই নোট করছো অ্যাজ ইট ইজ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এরকম করে আজকে আমরা 20টি শব্দ শিখব। এরকম আমাদের যাতে যতদিন আমাদের ক্লাস চলবে সেই ক্লাসে দেখবা এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের অন্যান্য পরীক্ষাতেও লাগবে। হ্যাঁ, মানে যে সমস্ত যে এমসিকিউ বেসড এক্সামিনেশনস আছে না, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ইত্যাদি থাকে, সেখানেও এগুলো কাজে লেগে যাবে। বুঝতে পারছো তো? সো এই জন্য আমরা ডেইলি ক্লাসে এরকম 20টি করে করব, তারপর আমরা আমাদের যে দিনের কাজ সেটা করব। তো আমাদের আজকের দিনের কাজ হচ্ছে ট্রান্সলেশন, সেখানে আমরা যাবো, তার আগে স্যার করি। হ্যাঁ বলো স্যার, ওই 1 আর 3 নম্বরটার মধ্যে কি তফাৎ আছে একটু বলে দিবেন?
হ্যাঁ 1 আর 3 নম্বরের মধ্যে দেখো হুম এগ্রি টু এর মানে হচ্ছে তুমি রাজি হয়েছো, ওকে, রাজি হওয়া আর সহমত হওয়া এর মধ্যে বিশেষ সেরকম কোনো পার্থক্য দেখো, আই এগ্রিড টু দেয়ার প্রপোজাল, ঠিক আছে, কোনো একটা প্রপোজাল এসছিল, সেই প্রপোজালে তুমি তোমার কনসেন্ট দিয়েছো, ওকে, তুমি তোমার সম্মতিটাকে জানিয়েছো। আর এগ্রি অন বা আপন হ্যাভিং সেম ডিসিশন, অর্থাৎ কোনো একটা বিষয়ে তোমার ডিসিশন মানে যে ডিসিশনটা হয়েছে সেই ডিসিশনে তুমিও সম্মতি ছিলে, হ্যাঁ, তোমার মতামতও ছিল, সেই ক্ষেত্রে আমরা এগ্রি অন বা আপন ইউজ করছি, ওকে। আর এগ্রি টু দেয়ার প্রপোজাল, অর্থাৎ মনে করো দেখো আরেকটা কথা শুনে রাখো, টু প্রেপোজিশনটা যখনই দেখবা না তখনই মনে রাখবা যে টু প্রেপোজিশনের মধ্যে একটু ফিউচার সেন্স আছে, ওকে, একটু ফিউচার সেন্স আছে। এবার তোমরা বলবো দাদা তুমি এখানেও এগ্রিড ইউজ করেছো, এখানেও এগ্রিড ইউজ করেছো, তাহলে ফিউচার সেন্স কি করে হলো? ব্যাপারটা খুব ভালো করে বোঝো। আই এগ্রিড টু দেয়ার প্রপোজাল, তার মানে কি, তারা আমার সামনে কোনো একটা প্রপোজাল দিয়েছিল আর সেই প্রপোজালে আমি আমার কনসেন্টটাকে দিয়েছিলাম, যার কারণে সেই কাজটা হয়েছিল। এর মধ্যে কি ফিউচার সেন্সটা ধরতে পারছো? স্যার পরে দিয়ে হচ্ছে কনসেন্ট, তাই কি? হ্যাঁ হ্যাঁ বলো কি বললে? আমি বলছি স্যার পরে দেওয়া হচ্ছে কি কনসেন্ট, মানে যে সহমতিটা দেওয়া হচ্ছে বা ওই রাজিটা দেওয়া হচ্ছে, এক মিনিট শোনো, তাই কি? কনসেন্ট কথাটা কখন ব্যবহার করি আমরা একবার ভালো করে বোঝো। মনে করো যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সে তার বাড়িতে বলতে এসছে যে আমি এই মেয়েটিকে ভালোবাসি, বিয়ে করব, বাবা তোমার কি মত? তার বাবা কি দেবে তোকে? কনসেন্ট দেবে। বিয়েটা কি তখন হয়েছিল না হবে? হবে। তার হবে। মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই প্রেপোজিশন টু এর মধ্যে একটু ফিউচার সেন্স আছে। যেমন আর ভালো করে খেয়াল করো, যদিও ইনফিনিটিভের মধ্যে পড়ে তবুও বলছি, আই ওয়ান্ট টু গো, আমি কি গেছি নাকি আমি না, যাব? যেতে চাই। চাই। বুঝতে পারছো কি বলতে চাইছি? ঠিক সিমিলার, আই এগ্রিড টু দেয়ার প্রপোজাল, তার মানে তাদের কিছু একটা প্রপোজাল ছিল, সেটাতে আমি এগ্রি করেছিলাম, তারপর প্রপোজালটা ফ্রুটফুল হয়েছিল, বুঝতে পারলে? আর 3 নম্বর এক্সাম্পলটা পড়ো, উই এগ্রিড অন দ্য প্ল্যান, ওকে, আর যে প্ল্যানটা হয়েছে, হ্যাঁ, সেই প্ল্যানটাতে আমার সম্মতি ছিল, বুঝে গেল? অর্থাৎ যে কাজটা অলরেডি ডান, একটা টু বি অ্যান্ড ডান, হ্যাভিং সেম ডিসিশন আর গিভিং কনসেন্ট। দেখো এগুলোর পার্থক্য, মানে যদি আমরা একটু ভালো করে না ভাবি, সিচুয়েশনগুলোকে না বুঝলে এগুলোকে সেইভাবে ডিফার করা সম্ভব নয়, ওকে। চলো ভবিষ্যতে আমি এগুলোর উপরে আরো কিছু ডিস্টিংক্ট কিছু ব্যাপার করব, ঠিক আছে? আপাতত স্যার প্রেজেন্ট টেন্স কেন সেকেন্ডটা? প্রেজেন্ট টেন্স বলো। কেন? সেকেন্ডটা প্রেজেন্ট টেন্স কেন স্যার? এমনিই লিখলাম প্রেজেন্টে, আমি যে কোনো টেন্সে লিখতে পারি, ইট ইজ মাই চয়েস, ওকে। মানে পাস্ট টেন্স হতে পারে। হ্যাঁ আই এগ্রিড উইথ ইউ, হ্যাঁ পাস্টে করলেও হবে, আরে ভাই কোন টেন্স আমি ইউজ করবো এটা তো আমার চয়েস না। না ফার্স্ট টেন্স পাস্ট টেন্সই হবে সবসময়। হ্যাঁ এগ্রিড। যে কোনো টেন্সে আমি ব্যবহার করতে পারি, পাস্ট টেন্সেই হবে এমন কেন কথা, ওকে। আচ্ছা বলছি ওই যে ধরুন সেকেন্ডের সেন্টেন্সটা যেটা যে বলছিল যে আই এগ্রি উইথ ইউ, এটা প্রেজেন্টে, তো এটা যদি পাস্ট হয় তাহলে আই ওয়াজ এগ্রিড উইথ হিম, এটা না হবে তো কেন ঠিক? হবে? আই ওয়াজ এগ্রিড মিন্স, হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে না? আই ওয়াজ এগ্রিড কি করে হবে? যে না আমাকে রাজি উইথ করানো টার কথা হয়েছিল? বলছি, আই উইথ এগ্রিড টার উইথ ইউ, কথা হ্যাঁ বলছি। করতে পারো, পাস্ট টেন্সে করতে পারো। দেখো টেন্স আমি যা খুশি তাই ব্যবহার করতে পারি, এতে কিচ্ছু আসে যায় না, বুঝলে? সেন্সটা ঠিক থাকতে হবে, মানে এগ্রি উইথ এর হ্যাঁ সাথে যে সেন্সটা সেন্সটা ঠিক বলছি থাকতে সেটা হবে, ঠিক থাকতে হবে। ওকে। চলো তারপরের শব্দ লেখো, এরকম করে 20টা শব্দ হয়ে গেলে আমায় বলবে, ঠিক আছে? চলো এবার অ্যাপ্লাই শব্দটাকে দেখো, APPLY, অ্যাপ্লাই। আমি জানি মেনি অফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ দিস, ওকে, যে কেন টু আর কেন অন আপন, এই ব্যাপারটা কি হলো, একটু সময় দাও, এই এই তোমাদের মনের মধ্যে যা যা দ্বিধাদ্বন্দ্ব আছে সবটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটু সময় দাও। চলো অ্যাপ্লাই এর সঙ্গে তুমি টু ইউজ করতে পারো, ফর ইউজ করতে পারো,
কিন্তু কোথায় কোথায় করব দেখো, যখন তুমি বলছো যে অ্যাপ্লাই টু, তো অ্যাপ্লাই টু মানে কি? অ্যাপ্লাই টু মানে তুমি কারো কাছে কোনো আবেদন করছো, ওকে, অর্থাৎ মেকিং অ্যান আপিল, টু সামওয়ান, অর্থাৎ কাউকে যখন তুমি কোনো আপিল করছো, কারো কাছে আবেদন করা, বাংলায় লিখে রাখো, কারো কাছে আবেদন করা, কারো কাছে আবেদন করা, অ্যাপ্লাই টু। যেমন হি অ্যাপ্লাইড টু দ্য প্রিন্সিপাল, সে প্রিন্সিপালের কাছে অ্যাপ্লাই করেছিল, ওকে। আর অ্যাপ্লাই ফরও হয়, অ্যাপ্লাই ফর মানে কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই ফর মানে কি? অ্যাপ্লাই ফর মানে রিকোয়েস্ট সামথিং, কোনো কিছু রিকোয়েস্ট করা, অর্থাৎ কিছুর জন্য আবেদন করা, কিছুর জন্য, লেখো, কিছুর জন্য আবেদন করা, ওকে, অ্যাপ্লাই ফর। তাহলে এটাকে একটা সেন্টেন্স লেখো যে আই অ্যাপ্লাইড ফর দ্য জব, আমি জবটার জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওকে। তার পরের শব্দ অ্যাটেন্ড, ATTEND, অ্যাটেন্ডের সাথে টু ইউজ করা যায়, অনও ইউজ করা যায় অ্যাটেন্ডের সাথে। দেখো, যখন বলছো অ্যাটেন্ড টু, এই অ্যাটেন্ড টু মানে কি বলতো? অ্যাটেন্ড টু মানে যত্ন নেওয়া বা খেয়াল রাখা, এই ক্ষেত্রে আমরা অ্যাটেন্ড টু ইউজ করি, অর্থাৎ লুক আফটার করা বা গিভ অ্যাটেনশন, কাউকে তুমি অ্যাটেনশন দিচ্ছ বা কাউকে তুমি যত্ন নিচ্ছ, খেয়াল রাখছো, সেই ক্ষেত্রে অ্যাটেন্ড টু হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, দ্য নার্স অ্যাটেন্ডস টু দ্য পেশেন্ট, এর মানে কি? দ্য নার্স অ্যাটেন্ডস টু দ্য পেশেন্ট, এর মানে হচ্ছে নার্স পেশেন্টকে লুক আফটার করে, কেয়ার করে, যত্ন নেয়, দেখাশোনা করে, ওকে। আর অ্যাটেন্ডের সঙ্গে যখন অন ইউজ করবে, একটুখানি মানের পরিবর্তন আসবে, অ্যাটেন্ড অন। এই অ্যাটেন্ড অন মানে কি বলো দেখি? এই অ্যাটেন্ড অন মানে, মনে করো মানে একজন বসের আন্ডারে কেউ একজন আছে, বা একজন বসের পিএ, জেনারেলি একজন বসের পিএ, সে কি লুক আফটার করবে না গিভ অ্যাটেনশন করবে? আমায় বলো তো দেখি। অ্যাকচুয়ালি এটার মানে আমি বলতে চাইছি অ্যাটেন্ড টু মিন্স লুক আফটার করা। নার্স একটা পেশেন্টকে লুক আফটার করে, তার মানে কি নার্স ওই পেশেন্টটিকে সেবা করে তো। কিন্তু একজন পিএ, একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সে তার বসকে যে সেবা করে, সেই দুটো কি এক? না স্যার, আলাদা। আলাদা। এই যে সূক্ষ্ম পার্থক্য, এইটা আমাদের একটু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আনতে হবে, স্যার ওকে। হ্যাঁ বলো। স্যার বলছি অ্যাটেন্ড অন মানে কি প্রেজেন্ট থাকা? দেখো, অ্যাটেন্ড অন মানে এই আমরা কিন্তু ফ্রেজাল ভার্ব করছি না, এটা মাথায় রেখো। We are not doing any phrasal verbs. We are doing appropriate prepositions. Okay? Appropriate আচ্ছা। prepositions and phrasal verb দুটো আলাদা জিনিস, ভিন্ন জিনিস। চলো দেখ, অ্যাটেন্ড অন যখন ব্যবহার করছো, এর মানে হয়ে যায় টু সার্ভ, অর্থাৎ সার্ভ করা মানে সেবা করা, বাংলাতে লিখলে বলবো সেবা করা। এবার এখানে একটা এক্সাম্পল দেখো, যাতে এইগুলো যাতে গুলিয়ে না যায়, এজন্য কিন্তু আমি প্রত্যেকটাতে এক্সাম্পল দিচ্ছি। অ্যাটেন্ড অন, যেমন আমি বললাম যে the servant attends on his master, এর মানে কি? যে সার্ভেন্ট, সে তার মাস্টারকে সেবা করবে, এটাই নিয়ম, ওকে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে।
এবার দেখো সুন্দর একটা শব্দ আছে কনজিস্ট। সো মুছে দেবো এই পর্যন্ত এগুলো। হ্যাঁ স্যার মুছে দিন। স্যার এক মিনিট স্যার এক মিনিট। হ্যাঁ হ্যাঁ লেখো। স্যার বলছি যে অ্যাটেন্ডেন্স অন মানে মানে হচ্ছে তার মতগুলোকে মেনে চলা, সেই সূত্রে মানে এ করা, তাই তো? আর অ্যাটেন্ডেন্স টুটা হচ্ছে নার্সের, সেক্ষেত্রে যে সেবা করা, যেটা ফিজিক্যালি সেবা করা, সেই হ্যাঁ জিনিসটা আলাদা, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ সেন্সে হবে। হুম হুম। হয়েছে মুছবো? মানে এটা হেলিকপ্টার আস্তে আস্তে সার্ভ করা। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ ওকে ভেরি গুড। এইটা তফাৎটা কি মানে সার্ভ করা আর লুক আপ একই তো মানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, সার্ভ করা আর লুক মানে আফটার করা একই ব্যাপার। কিন্তু তফাৎটা অ্যাকচুয়ালি কিসে করবে? হ্যাঁ মানে লুক আপ সার্ভ করা। হ্যাঁ ওকে। দেখো ভাই, আমরা যখন বাংলাতে যে কোনো কথা বলি, হ্যাঁ, সবকিছুর জন্য কি সবকিছু বলি? মানে বাংলাতে যখন আমরা কোনো কথা বলছি তখন সব ভাষা সবকিছুর জন্য কি ব্যবহার করা যায়? আরে হ্যাঁ কি না বলো। স্যার না স্যার। তাহলে ইংরেজিও একটা ভাষা তো, তারও একটা রীতি আছে না, তারও একটা সিনট্যাক্স আছে যে কোথায় আমি কোনটা ব্যবহার করব। একজন নার্সের পেশেন্টের প্রতি যে সেবা ভাব আর একজন বসের প্রতি তার সার্ভ্যান্টের যে সেবা ভাব, এই দুটো কি এক হয় কখনো? না স্যার। না। না না স্যার। স্যার। এটাই তো বুঝতে হবে। তাহলে লুকস আফটার আমি লুকস আফটার মানেও যা, সার্ভ মানেও তাই, তাহলে আলাদা কি করে হলো? এমন কথাটা বলা ঠিক নয়। সূক্ষ্ম পার্থক্যগুলোকে একটু বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। ওকে, আচ্ছা তারপরে কি শব্দ বলছিলাম যেন? কনজিস্ট, CONSIST, কনজিস্ট। দেখো কনজিস্টের সঙ্গে আমরা অফ ইউজ করি, কনজিস্ট অফ, ঠিক? কনজিস্ট অফ মানে কি? যা দিয়ে তৈরি হয়েছে, হ্যাঁ, অর্থাৎ বি মেড আপ অফ, ওকে, যা দিয়ে তৈরি হয়েছে, মানে যা দিয়ে গঠিত। দেখো যে যা দিয়ে গঠিত, ঠিক আছে, সেটার জন্য কনজিস্ট অফ বলি। যেমন একটা এক্সাম্পল বললাম যে দ্য কমিটি, কমিটি বানান কি? COMMITTEE। দ্য কমিটি consists of 10 members, 10 members, যে কমিটি 10 জন মেম্বারকে নিয়ে গঠিত হয়েছে, তৈরি হয়েছে। ওকে, কনজিস্ট অফ। আর কনজিস্ট ইন এটা ব্যবহার করি যখন, তখন একটু মানের পরিবর্তন আসে। দেখো কনজিস্ট ইন, এই কনজিস্ট ইন মানে কি? কনজিস্ট ইন মানে হচ্ছে লাই ইন, মানে অন্তর্নিহিত থাকা। বাংলাতে লিখে রাখো অন্তর্নিহিত, অন্তর্নিহিত থাকা, অন্তর্নিহিত থাকা। যেমন আমি একটা এক্সাম্পল বললে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি বললাম যে সত্যিকারের সুখ, হ্যাঁ, সত্যিকারের সুখ আমাদের কি বলা যেতে পারে? সত্যিকারের সুখ আমাদের সন্তুষ্টির মধ্যে থাকে, তাই না? আমরা এরকম বলি না যে মানুষ যদি সন্তুষ্ট, মানে 100 টাকায় যদি কেউ সুখী হতে পারে, যদি 100 টাকা পেয়ে সে সন্তুষ্ট হয়, তাই না? আবার 1,00,000 টাকায় কেউ সুখী নয়, কারণ তার মধ্যে সন্তুষ্টি নেই। একটা সুন্দর কথা আছে না, যে ওইটাই লিখে দিই, ট্রু হ্যাপিনেস consists in contentment, ওকে, অর্থাৎ সত্যিকারের সুখ কন্টেন্টমেন্টের মধ্যে নিহিত রয়েছে। কন্টেন্টমেন্ট মানে কি? স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি। অর্থাৎ সত্যিকারের সুখ সন্তুষ্টিতে, সন্তুষ্টি না হলে সুখ আসবে না কখনোই, ঠিক আছে?
তাহলে এখানে কনজিস্টিন এর মানে কি দাঁড়ালো? রওয়া, থাকা। ওকে, স্যার একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলো। বলছি স্যার ওই মানে এই ইংরেজিতে কোনো সেন্টেন্সের মধ্যে ওই 10 নাম্বার যেমন লিখেছেন না, মানে কখন ওটাকে ওই মানে অ্যাজ এ নাম্বার ফর্মে লিখবো আর না, কখন ওটাকে লেখা স্পেলিং যাবে না, করে লিখবো? লেখা যাবে না। দেখো, যখন তুমি লিখছো, লেখার মধ্যে এই নাম্বারগুলোকে, হ্যাঁ, সংখ্যায় লেখা যাবে না, ঠিক আছে? দ্য কমিটি কনজিস্ট অফ 10 নাম্বারস, এখানে 10 লিখবে না, ঠিক আছে? TENE লিখবে, মানে সরি, সংখ্যায় লিখবে না, 10 নাম্বার সেটা লিখবে না, 10 লিখবে। বুঝতে পারছে? তো বুঝতে পারলে? আর স্যার ওটা যখন তুমি কোনো, সংখ্যায় কখন লিখে? হ্যাঁ, যখন তুমি কোনো পরিসংখ্যান দিচ্ছ, ওকে, যখন তুমি কোনো ডেটা দিচ্ছ, তখন তুমি সংখ্যাতে লিখতে পারো। যেমন 2000 মানুষ মারা গিয়েছিল, ওকে, এটা লিখবে। when you are giving any data ঠিক আছে। or any statistics, তখন তুমি সংখ্যা ইউজ করতে পারো, আদারওয়াইজ কথাতে লিখবে। চলো তারপর আসো, খুব ফেমাস এটা, ডিল ইন আর ডিল উইথ, তাই না? ডিল। সো যখন আমি বলছি যে ডিল উইথ, এর মানে কি? ডিল উইথ এর মানে হচ্ছে কোনো কিছু হ্যান্ডেল করা, ঠিক আছে? কোনো কিছুকে হ্যান্ডেল করা মানে কোনো কিছু, বাংলাতে বললে কি কোনো বলবো? সিচুয়েশন হ্যান্ডেল করা কি? হ্যাঁ, একদমই তাই, কোন একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করা, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবা যে যেমন একটা এক্সাম্পল বলি, যে বললাম যে দিস ক্লাস ডিলস উইথ ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার এর মানে কি? দিস ক্লাস ডিলস উইথ ইংলিশ গ্রামার এর মানে এই ক্লাসটি যাকে নিয়ে হ্যান্ডেল করছে সেটার ব্যাপারটা কি? ইংলিশ গ্রামার, ওকে? বা এটাকে হ্যান্ডেল করে না বলে তুমি বলতে পারো যে এটা একটা প্রচলনের মধ্যে থাকা, ঠিক আছে? আর টি কেন করলাম? এটা ডি, এল কিন্তু, হ্যাঁ, নট টি। আরেকটা আছে ডিল ইন। ডিল ইন মানে কি সবাই জানো, বলো? ব্যবসা করা। হ্যাঁ, ট্রেডিং, বিজনেসের মধ্যে। ট্রেড করা, ট্রেড করা, হ্যাঁ, মানে ব্যবসা করা বা বাণিজ্য করা, ব্যবসা করা, ঠিক। তাহলে লেখো হি ডিলস ইন ক্লথ, মানে সে জামা কাপড় বিক্রি করে আর কি, হি ডিলস ইন ক্লথ, ওকে? চলো এবার আসো ডিফার শব্দটি। কটা হলো আমাদের? কটা হচ্ছে এটা? তার 14টা হয়েছে। আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, ওই যে কনসিস্ট অফ যেটা লিখেছেন টু বি হ্যাঁ, মেড আপ, ওখানে আপনি এই যে কমিটিটা 10টা মেম্বার দিয়ে তৈরি ওটা লিখেছেন, ওখানে কি আমি লিখতে পারি যে ধরুন কাঠ দিয়ে যে চেয়ার তৈরি বা টেবিল তৈরি, ওখানে হ্যাঁ। কি আমি কনসিস্ট অফ ইউজ করতে পারি? না, ওখানে তুমি কনজিস্ট অফ দিতে পারো না ভাই। এখানে লেখা আছে বি মেড আপ অফ, কি কি দিয়ে তৈরি হয়েছে, মানে 10 জন মেম্বার্সকে দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, শোনো, এখানে সুন্দর একটা ব্যবহার আছে, মেডের কথা যখন বললে আমার মনে পড়লো, ঠিক আছে? তোমাদের এটা বলে দিচ্ছি। এটুকুন সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, চলো এই মেড আপ অফ এই জিনিসটাকে একবার একটুখানি আমরা দেখে নিই, ঠিক আছে? দেখো, ব্যাপারটা হচ্ছে, একটা আছে মেড অফ, আরেকটা আছে হচ্ছে মেড অফ আছে, একটা আছে মেড আপ অফ, ঠিক আছে? দুটো কথা, মেড অফ মেড ইন। আর মেড আপ অফ। আচ্ছা, মেড ইন ওই ব্যাপারটা আলাদা, ওটা আলাদা। এটাতে দেখো মেড অফ আর মেড আপ অফ, এই দুটো কি? দেখো মানে এটাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দাঁড়াও। এক্সাম্পল দিয়ে বললে ভালো সুবিধা হবে বুঝতে। যখন তুমি বলছো যে দ্য শার্ট ইজ
মেড অফ সিল্ক, দ্য শার্ট ইজ মেড অফ সিল্ক। এর মানে কি? এর মানে হচ্ছে এই শার্টটি সিল্ক দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। আর যখন আমি বলছি যে এইখানে এই শার্টের মধ্যে যে গুণাবলী থাকবে, এই সিল্কের মধ্যেও সেই গুণাবলী আছে কিনা নেই বলো তো? মানে সিল্কের যে গুণাবলী সেটা স্যার আছে। আচ্ছা, আর যখন আমরা মেড আপ অফ যখন বলছি তখন নাম্বার বোঝায়, মানে যে কোনো অ্যালয় তৈরি করি না আমরা, যখন কোনো অ্যালয়ের মধ্যে যখন অনেকগুলো জিনিস, অনেকগুলো কম্পোনেন্ট হলে, হ্যাঁ অনেকগুলো কম্পোনেন্ট যখন থাকে তখন আমরা মেড আপ অফ বলি। ওকে, অর্থাৎ যার সেন্স দ্বারাই হচ্ছে কনজিস্ট অফ, যার সেন্স দ্বারাই হচ্ছে কনজিস্ট অফ এর সেন্স। অর্থাৎ আমি বললাম যে দিস অ্যালয় ইজ মেড আপ অফ 3 এলিমেন্টস, অর্থাৎ এই অ্যালয়টি 3টি এলিমেন্টস দিয়ে তৈরি হয়েছে। ওকে, মেড অফ আর মেড আপ অফ, অর্থাৎ কি মেড অফ ইজ ইউজড ফর আ সিঙ্গেল ম্যাটেরিয়াল হুজ ফর্ম ইজ স্টিল ভিজিবল। ওকে, তার মানে সিঙ্গেল কোন একটা ম্যাটেরিয়াল দিয়ে কোন একটা জিনিস তৈরি হয়েছে এবং সেটার গুণাবলী আর নতুন যে জিনিসটা তৈরি হয়েছে তার গুণাবলী সেম, সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে মেড অফ। অর্থাৎ দ্য শার্ট ইজ মেড অফ সিল্ক মিনস সিল্ক দিয়ে, সিঙ্গেল একটা জিনিস দিয়ে তৈরি হয়েছে শার্টটি, এই সিল্কের যে গুণাবলী আছে সেটা এই শার্টের মধ্যেও রয়েছে। ওকে, বাকি অ্যালয়টা যখন তৈরি হচ্ছে 3টে জিনিস দিয়ে, এই অ্যালয়টার মধ্যে এই 3টে জিনিসের গুণাবলী একসাথে, মানে 3টেই একসাথে প্রকাশ পাচ্ছে আর কি। ওকে, যেটা এক্সটার্নালি ভিজিবল নয়, বুঝতে পারছো? বা এরকম হতে পারে নাম্বারে অনেক বেশি সংখ্যা দিয়ে তৈরি হয়েছে, সিঙ্গেল ইউনিট দিয়ে তৈরি নয়। ওকে, যেমন তুমি বলতে পারো যে দ্য টেবিল ইজ মেড অফ উড, এর মানে টেবিলটি উড দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ উডের বৈশিষ্ট্য এই টেবিলের মধ্যেও আছে, বুঝতে পারলে? বাট আ টিম ইজ মেড আপ অফ সেভারাল প্লেয়ার্স, কিন্তু যখন কোনো টিমের কথা বলছো তখন কি বলবা? মেড অফ বলবা না, মেড আপ অফ বলবা। ওকে, স্যার ওই কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের ব্যাপার কি? মানে ধরুন না, সিল্ক, এইটা তো ব্যাপারটা দেখো কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে যেও না, মানে সহজ কথা সহজভাবে বুঝো। মেড অফ মিন্স যা দিয়ে তৈরি হয়েছে তার গুণাবলী এর মধ্যে আছে। ওকে, ওকে ওকে সেটার ক্ষেত্রে মেড অফ। সিঙ্গেল ইউনিট দিয়ে তৈরি হয়েছে তার গুণাবলী এর মধ্যে আছে, কিন্তু যখন অনেকগুলো জিনিস দিয়ে একটা জিনিস তৈরি হচ্ছে, অ্যালয় হচ্ছে একটা জিনিস, হ্যাঁ, দিস অ্যালয় ইজ মেড আপ অফ 3 এলিমেন্টস, 3টে এলিমেন্টস দিয়ে একটা জিনিস তৈরি হয়েছে। ওকে, চলো। হ্যাঁ স্যার। বেশ, স্যার তাহলে কম্প্রাইজটা স্যার কোথায় ইউজ হয় একটু বলবেন? হ্যাঁ বলো একবার। স্যার কম্প্রাইজটা, হ্যাঁ দেখো কোথায় use হয়? কনজিস্ট অফ ইকুয়াল টু কম্প্রাইজ, ঠিক আছে। কনজিস্ট অফের সাথে অফ প্রেপোজিশন, কনজিস্টের সাথে অফ প্রেপোজিশন যায়, কম্প্রাইজের সাথে যাবে না। ওকে, ওকে স্যার। চলো তারপরে একটা শব্দ কি বললাম যেন? ডিফার। নেক্সট শব্দ লেখো ডিফার, DIFFER, ডিফার। ডিফারের সাথে ফ্রমও ইউজ হতে পারে, উইথও ইউজ হতে পারে, অনও হতে পারে, ঠিক আছে। যখন আমি বলছি যে ডিফার ফ্রম, এর মানে দাঁড়াচ্ছে ভিন্ন হওয়া, অর্থাৎ বিং আনলাইক, মানে বাংলায় কি বলবো? ভিন্ন হওয়া। এক্সাম্পল লিখে নাও। আমি বললাম যে দ্য সান differs, the sun differs, DIFFERS, the son differs from his father, অর্থাৎ ছেলেটি তার বাবার মতন নয়, এর মানে তার দাঁড়ালো এই, অর্থাৎ ছেলেটি তার বাবার থেকে ভিন্ন, ঠিক আছে, ভিন্ন হওয়া, বিং আনলাইক। তারপর ডিফার উইথ হয়,
ডিফার উইথ এর মানে কি? ডিফার উইথ মানে হচ্ছে, মনে করো যে কোনো একজন ব্যক্তি কোনো একটা মতামত রেখেছে আর সেই মতের সাথে তুমি এগ্রি করছো না, অর্থাৎ ইউ আর ডিসএগ্রিং উইথ আ পারসন, ওকে, সেই ক্ষেত্রে ডিফার উইথ। তাহলে লিখে রাখো ডিসএগ্রিং উইথ আ পারসন, কোন একটা ব্যক্তির সাথে ভিন্ন মত হওয়া, মানে মতভেদ থাকা, বাংলাতে বলতে গেলে কোনো ব্যক্তির সঙ্গে মতভেদ থাকা, ওকে। আচ্ছা, তাহলে দেখো, লেখো আই ডিফার উইথ ইউ অন দিস ম্যাটার বা পয়েন্ট, আমি এই পয়েন্টে আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করছি, ওকে। তাহলে ডিফার উইথ এনি পারসন, ডিফার ফ্রম মানে যার থেকে আলাদা, সেটা ভিন্ন হওয়া আর মতভেদ থাকা। আর একটা কি বললাম জানো? ডিফার অন বা অ্যাবাউট, এই দুটো একই সাথে ইউজ করা যেতে পারে। ডিফার অন বা অ্যাবাউট, এই ডিফার অন বা অ্যাবাউট মানে হচ্ছে কোনো বিষয়ে মতভেদ হওয়া, কোনো ব্যক্তির সাথে মতভেদ হয়েছে বলে উইথ ইউজ করছো, আর কোনো বিষয়ে যদি তোমার মতভেদ হয় তাহলে তুমি অন বা অ্যাবাউট ইউজ করতে পারো। তাহলে disagreeing on a subject or topic, কোন একটা টপিকে বা কোন একটা সাবজেক্টে তুমি ডিসএগ্রি করছো, অর্থাৎ কোনো বিষয়ের উপরে কোনো বিষয়ে ভিন্ন মত হওয়া, কোনো, স্যার এটা মানে ওপিনিয়ন না, ডিফার অন ওপিনিয়ন তো? হ্যাঁ, কোনো বিষয়ে ভিন্ন মত হওয়া, কোনো বিষয়ে ভিন্ন মত হওয়া, কোনো ব্যক্তির সাথে ভিন্ন মত হচ্ছে তো উইথ ইউজ করছো, কোনো বিষয়ে ভিন্ন মত তো অন ইউজ করছো। যেমন দে ডিফার অন দিস ইস্যু, মানে কি? দে ডিফার অন দিস ইস্যু মানে তারা এই ইস্যুতে ভিন্ন ভিন্ন মতের ছিল, ঠিক আছে, মানে একমত হয়নি। তাহলে কোনো ইস্যুর ওপরে বা অন অ্যাবাউট দিস ইস্যু, তাহলে অন হতে পারে এখানে, অ্যাবাউট হতে পারে, দুটোই সঠিক, ওকে। দে ডিফার অ্যাবাউট দিস ইস্যু বা দে ডিফার অন দিস ইস্যু, একই কথা। চলো, কটা হলো? 17। মুছে দেবো তাহলে এটা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট একটা শব্দ নাও, দ্যাট ইজ লিসেন। আচ্ছা, লিসেনের সাথে আমরা কম্পারেটিভ ডিসকাশন করব। লিসেনের সাথে আমরা হিয়ারকে নেব, লিসেন আর হিয়ার, ঠিক আছে। সবার প্রথম তো লিসেন, দেখো লিসেনের সাথে টু ইউজ করতে হবে, ওকে। লিসেন টু, যখনই কোনো অবজেক্ট আসবে লিসেনের পর, তারপর অবশ্যই লিসেন টু মি বলতে হবে, লিসেন মি এমন হবে না, লিসেনের পরে টু আসবে, ওকে। তাহলে লিসেন টু এর মানে কি? লিসেন টু মানে হচ্ছে পে অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগ দাও। লিসেন টু মি যখন আমি বলছি তার মানে পে অ্যাটেনশন টু মি, ওকে। তাহলে লিসেন টু মিনস পে অ্যাটেনশন, মনোযোগ দিয়ে আমার কথা শোনো বা মনোযোগ দিয়ে কোনো কথা শোনা, তার জন্য আমরা লিসেন টু ইউজ করি, ওকে। যেমন আজকে যেমন আমরা এই ক্লাসে বলে থাকি কি, লিসেন টু মি কেয়ারফুলি, লিসেন টু মি কেয়ারফুলি, অর্থাৎ আমাকে ভালো করে শোনো, এটা গেল। তারপর আসো হচ্ছে হিয়ার। আচ্ছা, সবার আগে তো লিসেন আর হিয়ারের মধ্যে একটা ব্যাপার আছে, লিসেন আর হিয়ার। লিসেন মানে কি, হিয়ার মানে কি? লিসেন মানে মনোযোগ দিয়ে শোনা, আর হিয়ার মানে জাস্ট কান আছে তাই শুনছো তুমি, বুঝতে পারলে এই দুটো তফাৎ? তুমি যখন রাস্তা দিয়ে চলছো, অসংখ্য শব্দ তোমার কানে প্রবেশ করছে, দ্যাট ইউ আর হিয়ারিং দোজ সাউন্ডস, ওকে। আর তার মধ্যে কোথাও কোনো একটা জায়গা থেকে একটা গান ভেসে আসছে, আর সেই গানটা শোনার পর তুমি মুখে সেই গানটা গাইতে শুরু করলে, তার মানে সেই গানটাকে তুমি হিয়ার করোনি, লিসেন করেছো,
ওকে, মানে আমাদের কান আছে বলেই আমরা হিয়ারিং এর পাওয়ারটা পেয়েছি, বাট মনোযোগ না থাকলে, অ্যাটেনশন না থাকলে লিসেন করার ক্ষমতাটা পেতাম না। ঠিক সিমিলার ভাবে একটা আছে ওয়াচ আর লিসেন। ওয়াচ আর সি। সি মানে জাস্ট তোমার চোখ আছে তাই তুমি যা যা কিছু দেখছো ইউ আর সিইং, আর ওয়াচ মিন্স মনোযোগ দিয়ে দেখা। ঠিক লিসেন হিয়ার ওয়াচ সি, এই দুটোকে একসাথে মনে রেখো। ওকে, বেশ। তাহলে স্যার লুক স্যার। হ্যাঁ, আরেকবার বলো, জোরে বলো। স্যার তাহলে লুকটা স্যার কি হ্যাঁ হবে? স্যার, ওই লুকস। আচ্ছা আচ্ছা, লুক দেখো, এল ডাবল ওকে লুক। লুক মানে কিন্তু দেখা নয়, লুক মানে হচ্ছে দেখানো। লুক মানে কি? লুক মানে দেখানো। লুক অ্যাট মানে দেখা, লুক অ্যাট মানে দেখা বা তাকানো। মনে করো রাস্তার পাশে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, তুমি তার দিকে তাকালে, ইউ আর লুকিং অ্যাট হার। ওকে, অর্থাৎ লুক অ্যাট মানে তাকানো বা দেখা, কিন্তু লুক মানে দেখা নয়, লুক মানে দেখানো। কেমন অর্থে দেখানো? মনে করো যে কেউ একটা ভালো পোশাক পরে একটা পার্টিতে এসছে, তাকে দেখে সবাই কি বলে? ইউ আর লুকিং গর্জিয়াস বলে না? আচ্ছা হ্যাঁ, স্যার। তোমাকে খুব গর্জিয়াস দেখাচ্ছে। তা লুক মানে দেখানো, লুক মানে দেখা নয়, লুক মানে দেখানো। ওকে, হ্যাঁ স্যার, আচ্ছা। বুঝেছি। বেশ। ভিউইং হলে কি হবে স্যার? দেখো ভিউ, VIEW, ভিউ, ভিউ ভিউ মানেও কিন্তু দেখা, ঠিক আছে? দৃশ্য দেখা স্যার, ভিউটা। হ্যাঁ, এবার ভিউ এর সাথে ভিউটার মানে হচ্ছে যার মধ্যে একটু নান্দনিকতা আছে এবং খুঁটিয়ে দেখা, বুঝতে পারছো? আর এই ভিউটাকে যখন তুমি ভার্ব হিসাবে ইউজ করবা, হ্যাঁ, তখন তার মানে দাঁড়ায় যে তোমাকে আবার পরীক্ষা নিরীক্ষা আমি করব, ঠিক আছে? যে যার জন্য দেখবা ডাক্তারবাবুরা এই ভিউ কথাটিকে লেখে ওই প্রেসক্রিপশনের নিচে, যখন বলে না আর কতদিন পরে আসবো ডাক্তারবাবু, তখন ওই যে নিচে লিখে দেয় না, রিভিউড অন, একটা তারিখ লিখে দেয়, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ সেই স্যার। অর্থে বাকি ভিউ মানেও দেখা, কিন্তু ভিউটা একটুখানি মানে নান্দনিকতা যুক্ত একটা দৃশ্যপট দেখা, ঠিক আছে? বা একটু কোনো পেশেন্টকে খুঁটিয়ে নাটিয়ে দেখা, এই ধরনের সেন্স আমরা ভিউকে ইউজ করে থাকি। ওকে, স্যার লুক অ্যাট মানে তাকানো, তাই তো? হ্যাঁ, লুক অ্যাট মানে তাকানো বা যেটাকে আমরা দেখা, লুক মানে যে দেখা পড়ে এসেছি আমরা ছোটবেলায়, ভুল পড়েছি, ওই লুক অ্যাট মানেকে দেখা বলতে পারো, তাকানো বা দেখা। ওকে, কারণ হ্যাঁ। আমি যখন তাকাচ্ছি আলটিমেটলি আমি দেখছি। ওকে, তাহলে লিসেন টু মানে পে অ্যাটেনশন, অর্থাৎ লিসেন টু মি কেয়ারফুলি এটা। আর দেখো, আমরা যে লোকে বলি না, এই তুই ওকে চিনিস, এরকম বলি না, এই তুই ওকে চিনিস, বা তুই কি ওর কথা শুনেছিস কখনো? অর্থাৎ জানা শোনার ক্ষেত্রে আমরা হিয়ার অফ ইউজ করি। হিয়ার অফ, হিয়ার অফ মানে কি বলতো? হিয়ার অফ মানে জানতে পারা, অর্থাৎ কাম টু নো, কাম টু নো, জানতে পারা, হ্যাঁ, বা জানা শোনা, জানা শোনা। ওকে, জানা শোনা। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম যে আহ, আমি বললাম যে হ্যাভ ইউ হার্ড অফ হিম? তুমি কি ওর খবর কিছু জানতে পারলে? হ্যাভ ইউ হার্ড অফ হিম এর মানে তুমি কি ওর কোনো খবর কিছু জানতে পারলে, বা ওর সম্পর্কে কিছু জানাশোনা হলো? এই ধরনের সেন্সে আমরা হার্ড অফ, হিয়ার অফ ইউজ করে থাকি। ওকে, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে ডিফারেন্সগুলো বা ডিস্টিংশনগুলো, এইটা আমরা বুঝতে পারলে ভালো হবে। ঠিক, স্যার, হ্যাঁ বলো। বলছি যে এই হার্ড অফের সাথে ধরুন কোনো নিউজের ব্যাপারে যদি বলি যে ওই খবরটা তুমি জানতে পারলে, সেই ক্ষেত্রে আমরা এই হার্ড অফ ইউজ করতে না, পারবো? তখন তুমি হিয়ার ফ্রম ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, নিউজ রিসিভ করার ক্ষেত্রে না, হিয়ার ফ্রম ইউজ করবা, ঠিক আছে? মানে অফটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে ইউজ হ্যাঁ করতে হ্যাঁ হবে, হ্যাঁ। কোনো পার্সনকে যদি জানার হয়। আচ্ছা দেখো, আমি হিয়ার ফ্রমটাও লিখে দিচ্ছি তাহলে। হিয়ার ফ্রম, হিয়ার ফ্রম এইটা কি সেন্সে আসে? মনে করো কোনো একটা খবর পেয়েছো তুমি, সেই সেন্সে, অর্থাৎ রিসিভ নিউজ মানে খবর পাওয়া, বাংলাতে বললে লেখো
খবর পাওয়া এই সেন্সে আসে। খবর পাওয়া কেমন, একটা এক্সাম্পল দিই। আমি বললাম যে I have not heard from him for months. ওকে, I have not heard from him for months, অর্থাৎ তার কাছ থেকে আমি কোনো খবরাখবর কয়েক মাস ধরে পাই না। বুঝতে পারলে? I have not heard from him for months. স্যার Clear যদি হলো? ওই নিউজটা যদি আমরা কোনো মিডিয়ার ক্ষেত্রে বলি, কোনো টেলিভিশন বা রেডিও এরকম, হ্যাঁ, তখন ওই তাহলে ক্ষেত্রে এই কি হিমের ব্যবহার করবো? জায়গায় চেঞ্জ করে দিবে, যেখান থেকে তুমি পেয়েছো সেইটা লিখবে। ঠিক আছে? I have not heard from the news channel or etc. যা খুশি লিখতে চাও, নিউজ পেপার, তার কোনো নাম ইউজ করতে পারো। চলো, মোটামুটি আজকে একটু এক্সপেরিমেন্ট আমি করলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে দেখি পরের ক্লাসে এই বিষয়টাকে আরো ডিস্টিংটিভ করা যায় কিনা, মানে আরো বৈশিষ্ট্যপূর্ণ করা যায় কিনা ডিফারেন্ট এক্সাম্পলসের মাধ্যমে, বা আরো ভালো ভালো কিছু মিনিং এর মাধ্যমে। ঠিক আছে? তো আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্টটা 20টা হয়ে গেছে। হ্যাঁ স্যার, 20টা হলো। হ্যাঁ, আজকে এটাই থাক। তারপর আমরা আজকে আমাদের মেইন কাজে আসি। মেইন কাজটা হচ্ছে ট্রান্সলেশন। ওকে, সো এই ট্রান্সলেশনগুলো আজকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেব। ঠিক আছে? এই হোমওয়ার্কগুলোকে আমরা পরের দিনকে এই ক্লাসেই সলিউশন করব। ঠিক আছে? বাকি যে কাজ আছে সেগুলো আমরা করবই, বাকি এগুলোকে আমরা নেক্সট ক্লাসে সলিউশন করব। কারণ কি, একবার তোমরা না চেষ্টা করলে আমি এখন যদি উত্তর করাতে থাকি তাহলে তোমাদের আলটিমেটলি কোনো লাভ হবে না। তো এইগুলোকে একবার তোমরা নিজেরা চেষ্টা করবে, তারপর আমরা ক্লাসে এগুলোকে সমাধান করব। ঠিক আছে? তো সবাই একটা কাজ করো, এটার স্ক্রিনশট গুলো নিয়ে নাও। সবাই স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়েছো? স্যার একটু না স্যার, আমার মোবাইলে হচ্ছে না স্যার, আচ্ছা, স্ক্রিনশট দেখে মোবাইলে নিচ্ছি আমি। হচ্ছে না। আচ্ছা চলো স্যার তাহলে। যে কোনো একজন নিয়ে গ্রুপে দিয়ে দিতে স্যার বলুন না, তাহলে গ্রুপে দিয়ে ওকে, দেবো, স্যার গ্রুপে একজন দিয়ে নিয়ে দেবো নিয়ে গ্রুপে দিয়ে স্ক্রিনশটটা। দিন। আচ্ছা স্যার গ্রুপে দিয়ে দেবো স্ক্রিনশটটা। তাহলে শোনো, স্যার গ্রুপে দিলে ভালো হয়, একজন নিয়ে নিত। ওকে, স্ক্রিনশট নিলে কি হবে, তোমাদের অনেকগুলো ছবি হয়তো গ্রুপের মধ্যে পোস্ট হয়ে যাবে। সো স্যার বলছি আমি নোট করছি খাতায়, আমি নোট করে স্ক্যান করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, ইটস ওকে, তাহলে তো খুব ভালো। নাও তাহলে নেক্সট পেজে যাব। স্যার একটু দাঁড়ান, আমি লিখে নেই, হয়ে গেছে আমার প্রায়। আচ্ছা, হয়েছে স্যার। এবার এটা হ্যাঁ স্যার, লিখছি। আচ্ছা, আমি এক কাজ করি তাহলে, তোমাদেরকে এই কোশ্চেন্স গুলোকে একটা পিডিএফ করে দিয়ে দিই গ্রুপে। হ্যাঁ স্যার, তাহলে ভালো হয়। হ্যাঁ স্যার, ভালো হ্যাঁ স্যার, হবে। ওটাই ভালো হবে, ওটাই ভালো হবে স্যার। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো আছে, একদম এক্সাম ওরিয়েন্টেড রেখেছি কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস পরীক্ষাগুলোতে যেভাবে রেখেছি, বিশেষ করে WPSI এর যে ওয়ান লাইনার করে ট্রান্সলেশন দেয় না, ওরকম করেই কিন্তু এখানে নিয়েছি। ঠিক আছে? চলো এগুলোকে আমি একটা ওই MS ওয়ার্ডে দিয়ে এটাকে PDF করে তারপর তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে? এগুলোকে তোমরা হ্যাঁ একবার স্যার, চেষ্টা করো, একবার চেষ্টা করে ওটা তারপর। দিলেই ভালো হবে। আর আজকে আমি দাদা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেভাবে পড়াতে চাইলাম, তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকলো, এই জন্য আমি স্যাটিসফাইড হলাম না। কারণ আমি যখন কোনো টপিক পড়াই তখন ছাত্রদের মধ্যে যদি কোনো প্রকার মানে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় তাহলে আমি স্যাটিসফাই হই না। তাই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে আরও ভালো করে আগামী দিন আমি তোমাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করব, যাতে কোনো প্রকার কনফিউশন না থাকে। হ্যাঁ, তবে কি বাকিরা যারা আছো তারা কি বলো তো, আমি যে কথাগুলো বলছিলাম, যে সূক্ষ্ম সূক্ষ্ম তফাতের কথাগুলো বলছিলাম, এগুলো তোমরা বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝবে। বেশ, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। বুঝতে পেরেছি। ঠিক। তবুও আমাদের সকলকে নিয়েই চলতে হবে। হ্যাঁ, এই জন্য সকলের যাতে আরো ভালো হতে পারে, সকলে আরো ভালো বুঝতে পারো, সেরকম কিছু একটা ব্যবস্থা নিশ্চিত রূপে করব। ঠিক আছে? বাকি তোমাদের সোমবারের দিন হচ্ছে
মক টেস্ট আছে কিন্তু, ঠিক আছে? ফুল মক টেস্ট হবে। ফুল মক টেস্ট মানে কি, 6টা টপিক থাকবে, 1 ঘন্টা সময়। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকের বাড়িতে ফোন করে দিতে পারি যে সে সত্যিকারে করেছে কিনা। শুনে রাখো, মক টেস্ট মানে 1 সিটিং এ ঘড়ি ধরে 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট করতে হবে, যা পারো। এটা না করলে তোমার যে প্রগ্রেস হচ্ছে এটা তুমি অনুধাবন করতে পারবে না। হ্যাঁ, তাহলে মক টেস্টটা কিভাবে হবে আমি একটু বলে দিই। আমাদের যেহেতু আবার বৃহস্পতি ক্লাস আছে, বৃহস্পতির আগে যদিও আমাদের কতগুলো, আমি চাইছি তোমাদের যে বলেছিলাম না ভোকাবুলারি গুলো কমপ্লিট করব, তো এর মধ্যে আমি যখন সময় পাবো, আমাদের আবার জিএস ব্যাচে কালকে একটা মক টেস্ট রয়েছে, ওটার জন্য আমাকে কাজ করতে হচ্ছে একটু। তো নেক্সট ক্লাসের আগেই, বৃহস্পতির আগেই আমি কোনো একটা দিনে ক্লাস আনবো যেখানে আমরা ভোকাবুলারি গুলোকে পড়বো, ঠিক আছে? আচ্ছা, মক টেস্টের কথা একটু বলে দিই। সবসময় মাথায় রাখবা 1 সিটিং, এটা যেন কখনো ভুল না হয়। 1 সিটিং এ কমপ্লিট করবা। 1 সিটিং মানে মনে করো যে আমি তোমাদেরকে 6 PM এ কোয়েশ্চেন শিটটা পাঠিয়ে দিলাম। এবার 6 PM এ কোয়েশ্চেন শিট পাঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই কোয়েশ্চেন পেপারটা দেখে নিলাম, তারপরে আর করলাম না, এমনটা যেন না হয়। বুঝতে পারলে? মানে যখনই কোয়েশ্চেন পেপারটা তুমি ওপেন করবা, ঠিক সেই সময় তুমি এটাকে কমপ্লিট করে নিবা, একদম যাতে এক্সাম সেন্টার সেই ফিলটা যাতে তোমরা পাও। আগে থেকে কোয়েশ্চেন জেনে গেলে মনের মধ্যে অনেক ভাবনা চিন্তা করার সময় পেয়ে যাবে। এই জন্য 1 সিটিং এ কমপ্লিট করবা। 1 সিটিং এ মানে আমি এখন একটু করলাম, পরে আরেকটু করলাম, এমনটা করবে না কিন্তু। এবং প্রত্যেকে তার খাতার উপরে যে আনসার শিটটা জমা দেবে, সেখানে প্রথমে নিজের নাম লিখবে, তারপর মোবাইল নাম্বারটা লিখবে, এবং তারপর সিটিং টাইম লিখবে। তারপর তোমাদের সিটিং টাইম লিখবে, কখন তোমরা পরীক্ষা দিতে বসলে, কখন শেষ করলে। টাইম 1 আওয়ারের 1 সেকেন্ডও বেশি কিন্তু নেওয়া যাবে না। ওকে? তার মধ্যে যদি তোমরা 2টো লেখো, 3টে লেখো, 4টে, যা খুশি করো, কিন্তু 1 সিটিং এ করো। এটা তাহলে তোমরা বুঝতে পারবা 1 মাস পরে গিয়ে যে হ্যাঁ আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। বুঝতে পারলে কি বলি সবাইকে? ঠিক আছে দাদা। এক মিনিট, হ্যাঁ দেখো, এখানে বাংলাও থাকবে, অবশ্যই বাংলা থাকবে, ঠিক আছে? বাংলা নেই তো, আমার তো হিন্দি আছে। আমার তো হ্যাঁ, আমারও হিন্দি আছে স্যার। আচ্ছা বেশ, যাদের হিন্দি আছে, আমি তো হিন্দি জানি না ভাই, তাহলে হিন্দি তো আমি করতে পারবো না। এই জন্য হিন্দির জন্য তোমরা যদি হিন্দির এরকম কোনো ডেসক্রিপটিভ বই থাকে, সেগুলোকে একটু দেখে নিও। আচ্ছা 1 মিনিট শোনো, হ্যাঁ যাদের হিন্দি আছে, যাদের যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমার যেহেতু বাংলা, তো আমি তো হিন্দি খাতা চেক করতে পারবো না, তো সেই কারণে আচ্ছা তোমাদের হিন্দি যাদের আছে, তাহলে এগুলো কি করে করছো হে, ট্রান্সলেশন গুলো? স্যার পড়তে পারি, লিখতে একটু অসুবিধা হয়। এআইটা কনভার্ট করতে ট্রান্সলেটর দিয়ে বাংলাটা হিন্দি করতে। আরেকটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, এই WBPSC তে যারা চাকরি পাবে তাদের কিন্তু বাংলা, নেপালি, হ্যাঁ মানে হয় নেপালি না হলে বাংলা, এই ভাষা দুটো কিন্তু জানা দরকারি, ঠিক আছে? যে এই ভাষা দুটো যে কোনো একটা, মানে তুমি হিন্দি জানলেও নেপালি জানা লাগবে। বুঝতে পারছো? মানে যারা নেপালি, যাদের মাতৃভাষা নেপালি আর বাংলা, এটা কিন্তু পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে তোমাদের না ফাইনাল সিলেকশনের আগে, মানে সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফাইনাল মেরিট লিস্ট যখন আসবে, মানে তোমাদের এখানে ফাইনাল হবে যেটা, সেটা হচ্ছে কম্পিউটার টাইপ টেস্ট। কম্পিউটার টাইপ টেস্টের পরে যাদের যাদের ল্যাঙ্গুয়েজ পেপার হিন্দি বা অন্য কোনো ভাষা সিলেক্ট করা আছে, তাদের একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, ঠিক আছে? ওই ল্যাঙ্গুয়েজ টেস্টটা পিএসসি অফিসে গিয়েই দিতে হবে, তোমাদেরকে দিন দেওয়া হবে। ওই জাস্ট ভাইবা টাইপের একটা হবে, গতবার যেমন হয়েছিল। তো সেইখানে গিয়ে তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হবে, অর্থাৎ ওরা কিছু তোমাকে লেখা দিবে, ওগুলোকে পড়তে হবে, ওরা তোমাকে বাংলাতে প্রশ্ন জিজ্ঞেস করবে, বাংলাতে উত্তর দিতে হবে, এরকমই আর কি। মানে এটাতে ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ একটা পদ্ধতি। ওকে স্যার, একটা কোশ্চেন করবো? হ্যাঁ বলো স্যার, ওই মক টেস্টে সবার মানে মার্কস দেবেন তো? হ্যাঁ অবশ্যই, যার রাইটিং অনুযায়ী, হ্যাঁ অবশ্যই এভালুয়েট হবে, মার্কস না দিলে কি করে হবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আজকে একটা প্রশ্ন ছিল স্যার।